প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রেস ভিউতে সংবাদ পর্যালোচনামূলক এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি শিবলি চৌধুরী কায়েস। আমার সাথে অতিথি হিসেবে অংশ নিয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ, আমাদের প্রিয় সহকর্মী এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সদস্য মনোয়ার ইসলাম। মনোয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা মূলত এই সমসাময়িক পত্রিকার যে শিরোনাম সেগুলোর উপর আলোচনা করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। মনোয়ার ভাই, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, প্রথমে চেয়েছিলাম এখানকার বিষয় নিয়ে আলাপ করি, যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং অন্যান্য বিষয়। তো সেগুলো আমরা হয়তো আলাপ করব। তার আগে বাংলাদেশে ভয়াবহ একটা ঘটনা আবারও ঘটে গেছে, নির্মম যে হত্যাকাণ্ডের বলি 4 জন শিশু। তারা একই পরিবারের সন্তান। প্রায় 5 দিন আগে গেল শুক্রবার তারা নিখোঁজ হয়েছেন এবং সেখান থেকে কোনো খোঁজ না মেলার পর আজকে বুধবারে তাদের লাশ ওই হবিগঞ্জের এলাকায়, বাড়ির পাশেই একটা এলাকাতে পুঁতে রাখা হয়েছে। এই যে নির্মম হত্যাকাণ্ড, প্রত্যেকটা পত্রিকায় মানে এটা সংবাদ ছেপেছে। সিলেটের আরও কয়েকটা ঘটনা আপনি জানেন, শিশু সামিউল হত্যাকাণ্ড, রাজন হত্যাকাণ্ডর পর এই যে শিশু হত্যাকাণ্ড, এইগুলোর সাথে যোগ করে পুরো দেশে 13 মাসে 321 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর কত এরকম প্রশ্ন গণমাধ্যম বা বিভিন্ন সংশ্লিষ্টদের? না, শিশু হত্যার বিষয়টা খুব মর্মান্তিক এবং সেটা দেশে বিদেশে সর্বত্রই মানুষ খুব সেন্সিটিভ বিষয় হিসাবে গ্রহণ করে। কারণ একজন নিষ্পাপ শিশু, তার কোনো শত্রু থাকতে পারে না। জি। কিন্তু আমাদের দেশে কারোর সাথে কারোর সমস্যা থাকতে পারে, পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তার প্রতিহিংসা গিয়ে নির্বোধ শিশুদেরকে যেভাবে হত্যা করা হয় এবং এটা পর্যায়ক্রমে চলছে। এবং আপনি একটা পরিসংখ্যান দিলেন যে 13 মাসে 321 জন 21 জন আর কি শিশুকে হত্যা করা হয়েছে। এটা মানবিক মূল্যবোধ এর কতটুকু বিপর্যয় ঘটলে, মানুষের সুস্থ চিন্তাধারার কতটুকু বিপর্যয় ঘটলে একজন মানুষ একজন শিশুকে হত্যা করতে পারে, এটা যে আপনি সুস্থভাবে একটু চিন্তা করেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আপনি নিজেই আপসেট ফিল করবেন। সো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন এই মানবিকতা বোধের অবক্ষয় ঘটে এবং মনুষ্যত্ব, বিবেকত্ব যখন লোপ পায়, স্বাভাবিক চিন্তাধারা যেখানে নিঃশেষের পথে, তখন এই হত্যাকাণ্ডগুলো ঘটে। এটা সমাজবিজ্ঞানীরা এভাবেই দেখেন। সুতরাং বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, মানুষের যে অসহিষ্ণুতা যেভাবে দিন দিন বাড়ছে এবং টলারেন্স যেটা বলি আমরা, সামাজিকভাবে মানুষের মধ্যে লোপ পাচ্ছে, একজনকে সম্মান করা, সহানুভূতি দেখানো, এগুলো যেভাবে হ্রাস পাচ্ছে, যার কারণেই এই নেতিবাচক জিনিসগুলো হচ্ছে। যেমন আর সিলেটের যে কথা বললেন, সিলেট কিন্তু এক্ষেত্রে চ্যাম্পিয়ন। আচ্ছা, যেমন আপনার আমার মনে পড়ে 92 কি 93 সালে নূরজাহান হত্যাকাণ্ড। আপনারা তো তখন তখন আমরা গণমাধ্যমে কাজ করতাম, সারা বাংলাদেশে ফিল্ডে কাজ করতেন, মানে মাঠ পর্যায়ে। এখন মনে হয় যে মাঝে মাঝে নারায়ণগঞ্জ এবং সিলেট চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। নারায়ণগঞ্জে 5 জনের নিচে কোনো মার্ডার হয় না, মানে 7 জন 5 জন এভাবে হয়। আর সিলেটে দেখছি যে শিশু মারার যে একটা প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে। এটা যদিও ফান মনে হয়, বাট জিনিসটাকে সিরিয়াসলি দেখা উচিত। মানুষের মূল্যবোধের যে হ্রাস পাচ্ছে এবং বিবেক যে মানুষের লোপ পাচ্ছে, এসব ঘটনা তার বড় উদাহরণ। এবং সমাজের যে ক্ষয়িষ্ণু সমাজ তৈরি হচ্ছে বাংলাদেশে, এই বিষয়টা সবার চিন্তা করা। এটার সাথে আমি একটু জানবো, আমরাও তো কাজ করেছি দেশে, এখানেও হয়তো আমরা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত রয়েছি। আমরাও দেখেছি যে একটা ফ্যামিলি বা জমি জমা নিয়েও বিরোধ হলে শিশুকে অন্তত দেখা গেল একটা বাচ্চা হেঁটে পাশের বাড়ির একটা ঘরে চলে গেল, তার সাথেই কিন্তু ওই ঘরের লোকের দ্বন্দ্ব, কিন্তু ওই শিশুকে কিন্তু আদর করতো। এটা আমরা নিজেদের চোখে দেখেছি। এই ধরনের কাজ এখন রাষ্ট্র ব্যবস্থা বা পরিবার সমাজ ব্যবস্থা, এই দায়ভারটা আসলে তাহলে কার উপর গিয়ে বর্তায়? সমাজ কাঠামোর উপর দাঁড়ায়। আচ্ছা, বর্তায়। কারণ সমাজ যখন এটা মানুষের ফ্রাস্ট্রেশন থেকে, মানুষের সুস্থ চিন্তার যখন বিকাশ থাকে না, মানুষের সামাজিক মূল্যবোধ বৃদ্ধির যখন রাষ্ট্রীয় কাঠামোগুলো সহযোগিতা না করে, সুস্থভাবে বেড়ে ওঠার যখন সব পথগুলো বন্ধ হয়ে যায়, মানুষ তখন অসুস্থ পথে ধাবিত হতে থাকে। এবং এই যে তার এসব হলো সামাজিক, এই যে আপনি যে শিশু হত্যা দেখছেন, প্রভাবগুলা যে পড়ছে, এটা কিন্তু সামাজিক অবক্ষয়ের একটা
বড় চিত্র, চরম অবনতি, এটা কিন্তু হঠাৎ করে হচ্ছে না, আস্তে আস্তে কিন্তু দিন দিন বাড়ছে। আগে একজন মার্ডার হতো, দুইজন মার্ডার হতো, এখন দেখা যায় যে 5 জনের নিচে মার্ডার হয় না, মানে যেটা মার্ডার না। এই যে টোটাল পরিকাঠামোর যে অবক্ষয়টা, তার একটা সামান্য চিত্র হলে এগুলো। সুতরাং আমাদের যে মানে ঘুণে ধরা সমাজ ব্যবস্থা এবং বিশেষ করে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়, রাষ্ট্র ব্যবস্থা, এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র, এটা থেকে আমাদের উদ্ধার হতে হবে। এটা যেটা বলেছেন যে একজন মারা গেলে, আমরা যখন নিউজ করতাম একজন মারা গেলেই দেখতাম যে লিড একটা ঘটনা, একজন নিহত হয়েছেন। এখন প্রতিদিনই আপনি যেটা বলেছেন যে মশা মাছির মতো মানুষ মরছে, যে এখন কয়েকজন অভিযোগ করেছেন, আমি কয়েকটা পত্রিকাতে দেখেছি যে রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্রের দায় এড়াতে পারে না, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মিথ্যা কথা বলা হচ্ছে, নির্বাচনকে ঘিরে মিথ্যা বলা হচ্ছে, ব্যালট বাক্স চিন্তাই, তারপরে আপনার তারপরে সেই রাজনৈতিক নেতারা মিথ্যে বলছেন। এই যে এই প্রভাবগুলো কি তাহলে এই যারা এই প্রজন্ম, তাদের মধ্যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা যারা ভিকটিম, সবার ভেতরে তো এই প্রভাবগুলো পড়ছে। রাষ্ট্র, আমার দেশের রাজনীতি এবং পুলিশের যে অবস্থা, আমাদের দেশের সমাজ ব্যবস্থা পরিচালিত হয় সো কল্ড পলিটিশিয়ানদের দ্বারা। সেখানে দেশের সর্বোচ্চ জায়গা থেকে যখন অনিয়ম এবং দলীয়করণ এবং পক্ষপাতিত্ব এবং অসহিষ্ণুতা যেখান থেকে শুরু, সেখানে রুট লেভেল পর্যন্ত তার ধারাবাহিকতা চলবে, এটাকে আপনি অবজ্ঞা করতে পারেন না। এটা মুদ্রার এপিটপিট। আজকে যদি রাষ্ট্রটা তার স্বাভাবিক গতিতে চলতো, মানুষ যদি তার চিন্তার প্রসার ওইভাবে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারত, এবং মানুষ যদি তার একটা নিরাপদ স্থান পেত, যেমন পুলিশ থানা মানুষের সবচেয়ে আস্থার জায়গা। আপনি প্রবাসে দেখেন, আমেরিকাতে দেখেন, মানুষের সবচেয়ে বড় বন্ধু কারা? যখন মানুষ বিপদে পড়ে প্রথমে এখানকার পুলিশকে কল করে, মানে 911 একটা নাম্বার দেওয়া আছে যে সবচেয়ে নিরাপদ, সে সহযোগিতা পাচ্ছে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, মানুষ পার্থের পক্ষে থানা পুলিশ থেকে দূরে থাকার চেষ্টা করে। ঠিক অপোজিট দেখেন, আমি যেখানে সাহায্য পাওয়ার কথা সেখান থেকে আমি দূরে থাকছি। আচ্ছা, আমি বিচার ব্যবস্থার কাছে যাব বিচার পেতে, দেখা গেল একটা বিচার শুরু হলো 5 বছর লাগে, 10 বছর নিঃশেষ হয়ে যাবে পরিবারটা। তো টোটাল ব্যবস্থা যখন ঘুরে ধরা, সুতরাং সেখান থেকে প্রত্যাশা করাও বোকামি ছাড়া আর কিছু না। থেকে বেরিয়ে আসতে হবে রাষ্ট্র এবং রাজনীতিবিদদের। আরো মানে কি বলতে পারি আমরা, বা আপনি এই দেশে বাংলাদেশে একটা সামাজিক বিপ্লব দরকার। আচ্ছা, রেভুলেশন দরকার। সেই রেভুলেশনটা আমার কাছে মনে হয় যে সোকল যে পলিটিশিয়ানরা আছেন তাদের দ্বারা হবে না। এটা যদি এখন আল্লাহ তৈরি করে দিতে পারে, যে জনগণের ভিতর প্রাকৃতিক ভাবে ন্যাচারাল জাস্টিস যদি হয় বাংলাদেশের মানুষকে নিয়ে, তখনও হয়তো হতে পারে। তাছাড়া তো প্রত্যাশা আমি কিছু সামনে দেখি না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোহর ভাই, আপনি আপনার মতামত তুলে ধরেছেন। আমরা এটার সাথে একটু যোগ করবো, আপনি যে পুলিশের যে বিষয়টা, যে 4 জন শিশু নিখোঁজ হওয়ার দিনেই মাইকিং করা হয়েছে এলাকাতে, এবং পরদিন শনিবারে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। কিন্তু পুলিশ অন্যান্য দিকে কিন্তু আপনার পুলিশ দ্রুত একজন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে আনতে পারে, হ্যাঁ, তাকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু এই যে 4 জন শিশু ওদিন নিখোঁজ হলো, আজকে বুধবারে তাদের লাশ, পুলিশ যদি আসলেই সজাগ দৃষ্টি রাখতো বা তারা যদি চেষ্টা করতো, তাহলে কি ওদিন ওদের হয়তো এমনও সম্ভব হতো যে তাদের জীবিত উদ্ধারও করা যেত। এরকম অভিযোগ আছে কিছু। আসলে পুলিশের যে বিষয়, বাংলাদেশের পুলিশের তো সীমাবদ্ধতা আছে। বাংলাদেশের পুলিশ কিন্তু এখন, মানে আমার দৃষ্টিতে 20 বছর আগে আমরা যেভাবে পুলিশকে দেখেছি, এখনকার পুলিশ কিন্তু সেভাবে নাই। পুলিশ দলীয়, যদিও ব্যক্তিগতভাবে হয়তো কোনো পুলিশ অফিসার দল নাও করতে পারে, কোন দলের সমর্থন নাও হতে পারে, সিস্টেমের মধ্যে, সিস্টেমের কারণে মানে 99% হলো দলীয় প্রভাবে তারা প্রভাবিত। আচ্ছা, যদি সেই সরকার নাও বলে দেয়, কিন্তু তারা ওই সরকারের সমর্থক হিসাবে অতি উৎসাহী হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে এলাকায় যারা ক্ষমতাসীন দল করেন, পুলিশ তাদের প্রতি বেশি আনুগত্য থাকে এবং তাদের কথাই বেশি শোনার চেষ্টা করে। তারা যে পুলিশ যে নিরপেক্ষভাবে কাজ করবে, পুলিশ প্রশাসন যে নিরপেক্ষভাবে কাজ করবে, সেই কাজটা হয় না। আর যে 4 শিশু হত্যার ঘটনার কথা বলছেন, যে কয়েকদিন লেট হয়েছে বা দেরি হয়েছে খুঁজে বের করতে, বা পুলিশ আরো তৎপর হলে ভালো হতো হয়তো, বা মানে আশা করতে হয়তো, বা পরিবার। বাংলাদেশের পুলিশের সীমাবদ্ধতা আছে। আচ্ছা, আজকে এখানে পুলিশ একটা ঘটনা ঘটলে 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে যেভাবে আপনাকে সাড়া দিতে পারে, বাংলাদেশের পুলিশ এই যানবাহন নাই।
সেই লজিস্টিক্যাল সাপোর্ট নাই, তারপর তাদের সরকারি দলের কাছে হাত পা বাঁধা। কিন্তু এটা এই যে সরকার বারবার তারা যে উদ্ধার করেছে, যে খোঁজ পেয়েছে, এই জন্য তাদের সাধুবাদ জানানো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার জানবো বাংলাদেশের পত্রিকাগুলো যেহেতু আলাপ করছি, সবগুলোতে এই একটা ঘটনার পরে আর তেমন কোনো সরকার বিরোধী ইনি বলেছেন, তিনি বলেছেন, এই নিউজগুলো কমে গেছে অনেকটা। পত্রিকার পাতা নিউজ বলতে নেই। একটা আছে প্রধানমন্ত্রীর বাংলাদেশে আইএস এর অস্তিত্ব নেই, প্রধানমন্ত্রী সংসদে আবারও দাবি করলেন। এই যে গণমাধ্যমের যেই অবস্থা এখন বিরাজ করছে, এর মাঝে আমি দুইটা জিনিস আপনাকে জানবো, হয়তো দর্শকরা জানবে। মাহফুজা নামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে নারায়ণগঞ্জের আদালত থেকে মামলা হওয়ার পর, এবং প্রায় 50 অর্ধশত মামলা হয়েছে ইতোমধ্যে ওনার বিরুদ্ধে। তারপরে 70-এর উপরে মামলা কারাবরণ করার পর, কয়েক দফা নির্যাতন, সবকিছু হওয়ার পরও সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের চূড়ান্ত জামিন বহাল রাখার পরও সোন অ্যারেস্টে মাহমুদুর রহমান, এক মাহমুদুর রহমান আর এক মাহফুজুর রহমান। এই দুজন সাংবাদিক আপনারা কাছ থেকে দেখেছেন, একজনকে হয়তো পরে ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন, আরেকজন তো সেই শুরু থেকেই ডেইলি স্টারের প্রথিতযশা আমরা সম্পাদক বলতে পারি। এই ঘটনাগুলোকে কিভাবে মূল্যায়ন করছেন? বিষয়টা অনভিপ্রেত। মাহফুজ আনাম সাহেব উনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক এবং সফল সম্পাদক, জি, এবং তার পত্রিকাটি বাংলাদেশের ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে সবচেয়ে হাইট সার্কুলেটেড একটি নিউজ পেপার, এবং তার নিরপেক্ষতা প্রশ্নাতীত। তিনি খুব উইলিংলি কথাও বলে যে কোনো দলের প্রতি তার আনুগত্য নাই। আজকে 111-কে কেন্দ্র করে তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, ওই সময়ে, সেই সময়কার 111-এর সময়ে পত্রিকাগুলো, মিডিয়ার মালিকরা বিভিন্ন কারণে বিভিন্ন সংবাদ তাকে তাদের ছাপতে বাধ্য হয়েছে, বা কোনো কোনো সম্পাদক হয়তো হয়তো যতটুকু হওয়া উচিত না একটু অতি উৎসাহিত হয়েছেন। কিন্তু ওই সময়ে একমাত্র নুরুল কবির ভাইয়ের ভূমিকা ছাড়া 99% এডিটর সাংবাদিকরা কে কত আনুগত্য প্রকাশ করতে পারবে এবং কে কত সেই সরকারের সহানুভূতি পাবে, এই একটা প্রতিযোগিতা ছিল। এবং সেই জায়গা থেকে মাহফুজ আনাম, হ্যাঁ, একটা সংবাদ শেখ হাসিনার বিরুদ্ধে ছেপেছেন, এবং সংবাদগুলো কোত্থেকে আসছে? ওকে, ডিজিএফআই সরবরাহ করেছে। ডিজিএফআই যে টেপগুলা বা রেকর্ডিংগুলা তাদের কাছে সরবরাহ করেছিল, এগুলো কিন্তু যারা বলেছেন রাজনৈতিক নেতারা শেখ হাসিনা বা খালেদা জিয়ার বিরুদ্ধে, তারা কিন্তু ওই দলেই আছেন এবং ওই দলের মন্ত্রীও হয়েছেন। ওই বিএনপির বড় বড় প্রেসিডেন্ট মেম্বার বা প্রথম সারির নেতাও হয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। কোশ্চেনটা হয়েছে যে একজন সাংবাদিক, একজন সম্পাদক, হ্যাঁ, ভুল করতেই পারেন। তিনি অপরাধটা স্বীকার করেছেন, যেটা অপরাধ স্বীকার করা, ভুল স্বীকার করা কি অন্যায়? আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আল্লাহ বলেছে যে আমার কাছে ভুল স্বীকার করে যদি ক্ষমা চাও আমি তোমাদের মাফ করে দিই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাহফুজ আনাম সাহেব যে ভুল স্বীকার করেছেন, এটা তার ভুল হয়েছে, এবং ভুল স্বীকার করাতে তেও আমাদের রাজনীতিবিদরা, সোকল পলিটিশিয়ানরা তাকে মাফ করতে পারছেন না। তার মানে আল্লাহ যদি তাকে মাফ করতে পারে একজন ভুল স্বীকারকারী ব্যক্তিকে, আমাদের রাজনীতিবিদ আমরা আসবো এই বিষয়ে। একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসছি মূল আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। সঠিক এবং নির্ভুল ট্যাক্স ফাইলিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর্ণফুলী ট্যাক্স সার্ভিস ইনক। আমরা ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, পার্টনারশিপ ট্যাক্স, পেরোল, ITIN নাম্বার সহ নিউ বিজনেস, কর্পোরেশন, পার্টনারশিপ, LLC এবং নন প্রফিট অর্গানাইজেশন সেট আপ করে থাকি। সেই সাথে আমরা ইমিগ্রেশন ফর্ম ফিল আপে সাহায্য এবং নোটারি করে থাকি। We are IRS Enrollation and Certifying Acceptance Agent, and we are also licensed by the IRS, and our enroll agents are America's tax experts. যোগাযোগের ঠিকানা 3720 74th Street, 2nd floor, Jackson Heights, NY 11372. Phone 718-205-6040.
7182056011, ইমেল করুন karnafulitax@yahoo.com। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.karnafulitax.com। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি ডি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন প্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন কোর্ট রোড, ব্রন্স, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের মূল আলোচনায়, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রেস ভিউতে। আমি আগেও বলেছি আমাদের সাথে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মনোয়ারুল ইসলাম। মনোয়ার ভাই, আবারও স্বাগত আপনাকে বিরতির পর। যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন যে আসলে ওই যে ভুল স্বীকার করার যে রেওয়াজ, সেটা আমাদের মন্ত্রী পর্যায়ে বা প্রধানমন্ত্রী অতীতে কারো মুখে কিন্তু রাজনৈতিকভাবে অনেক ঘটনার পরও তারা ভুল স্বীকার করে না। এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। এবং আমি যেটা একটু যোগ করবো এটার সাথে, যে উনি টকশোতে কথাটা বলার পরেই সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত। এরপরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ গণহারে মামলা শুরু করা হয়েছে। এই বিষয়টা অবতারণা করার জন্য ধন্যবাদ। আমি আসলে সজীব ওয়াজেদ জয়ের প্রধানমন্ত্রীর পুত্রের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব করুণ একটা অবস্থা বিরাজ করছে। যেমন আমার কাছে যেন মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে দুজন বংশীবাদক আবিষ্কার হয়েছে, এবং এই বংশীবাদকরা যেভাবে বাঁশি বাজানো শুরু করেন এবং দুই দলের নেতা কর্মীরা সেই হ্যামিল্টনের হ্যামিলিয়নের বাঁশির পিছনে, তার সুরের পিছনে দৌড়ানো শুরু করেন ইঁদুরের মতো। আমি বাঙালিদের বলছি না, বাঙালি তার দলীয় কর্মীদের কথা বলছি। জয় একটা কথা বললেন, হ্যাঁ, ওনার মায়ের প্রতি অবিচার করা যদি হয়ে থাকে, যদি সাংবাদিকদের এই রিপোর্টগুলোর কারণে, সে তার ক্ষোভের কথা বলতেই পারেন। দেখা গেল তার সাথে সুর মিলিয়ে পরের দিন জাতীয় সংসদে তোলপাড় করা হলো। সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা মাহবুব জামানের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করলেন। প্রশ্নটি হচ্ছে, খুব সূক্ষ্ম খেয়াল করেন, মানহানির মামলাটা হচ্ছে, মানহানি হয়েছে কার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কি একটা মামলা করেছেন? করেন নাই। কারা করছেন? সেই পঞ্চগড়ের এক যুবলীগ কর্মী, সেই সিলেটের এক ছাত্রলীগ কর্মী। শেখ হাসিনাকে প্রকাশ্যে বলেছে, আর শেখ হাসিনার যে তার মানহানি হয়েছে, যদি জয় মামলা করতে যেত, জয় যদি মামলা করতো, আমার মায়ের উপদেষ্টা হিসাবে হতো, আমার মায়ের মামলা মানহানি হয়েছে, মা 8 মাস 9 মাস জেল খেটেছেন, তাও একটা যুক্তি। এটার সাথে যোগ করি, শেখ সেলিমের এই বক্তব্য ইউটিউবেও আছে, তিনি যে ডাইরেক্ট বলছেন যে বিভিন্ন, সেটা বাদই দিলাম, আজম যে চৌধুরী, শেখ সেলিমের ঘটনাটা বাদই দিলাম, কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো কেন এরা মামলাগুলো করছে? গ্রহণ তো করছে আদালত, এবং দুঃখজনক হলো আদালত গ্রহণ করছে, এবং আমি যেটা আজকে পত্রিকায় দেখলাম যে পরোয়ানা জারি করা হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটি দুর্ভাগ্যজনক। সেম থিং আপনার যে প্রধান বিরোধী দল বিএনপি, সেম থিং। লন্ডনে বসে তারেক রহমান কি বললেন? বাংলাদেশে দেখা গেল যে যুবদল, কি দল, ছাত্রদল, শ্রমিক দল, কর্মীরা ঠিক সেই বংশীবাদকের বাঁশিওয়ালার মতো তার অনুসারীদের তারা গান বাজনা শুরু করে দিলেন। এই যে কালচারটা, ইট ইজ, আমি ব্যক্তিগত হেট করি বিষয়টা, যে সুস্থ মানসিকভাবে চিন্তা করার, রাজনীতিতে সুস্থ চিন্তা করবে, এই চিন্তা করার যে শক্তি মানুষের দিন দিন লোপ পাচ্ছে, এটা খুব একটা জাতি হিসাবে জাতিকে শুধু নেতৃত্বে শূন্যতাই নয়, একটা অতল গর্ভে নিয়ে যাচ্ছে। আপনার মনে আছে কিনা যে একসময় যারা ছাত্র রাজনীতি করতেন, যারা ভালো ছাত্র, ভালো বক্তা এবং প্রতিনিধি, যাদের গুড ক্যারিয়ার, দে বিকাম এ পলিটিশিয়ান। আর এখন সেই যে কালচারটা ঠিক ইউটার্ন হয়েছে, নেতৃত্ব তৈরি হওয়ার যে স্টেপগুলো, সেগুলো বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আজকে তোফায়েল আহমেদ, আজকে মাহমুদুর রহমান মান্না, ওবায়দুল কাদের,
এই যে লিডারশিপ সরকারি দলেরই বলেন, এদের পরে আপনার সেই সুস্থ ধারার প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক নেতাদের জন্ম তৈরি হচ্ছে না। সো জাতিটা দিকে দিকে দিনে দিনে একটা নেতৃত্বের শূন্যতার দিকে যাচ্ছে, এবং একটা মাস্তান, চাঁদাবাজ, লাঠিয়াল যে আর্মস ভালো চালাতে পারবে, যার আর্মস কাটা আছে, হি ইজ বিকামিং এ লিডার অফ পলিটিক্যাল। এবং যে তোষামোদী তেল মানে আরেকটা হলো তোষামোদী দলদাস। এবং দুঃখজনক হলো আমাদের দুই নেত্রীও, জি, এই বেগম জি, শেখ হাসিনা, খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনই এই তোষামোদকারীদের বেশি পছন্দ করেন। শেখ হাসিনার গত সরকার যদি দেখেন, যারা তার বেশি তোষামোদী করেছিল, যারা তল্পি বাহক হিসেবে পরিচিত ছিল ঢাকা শহরে, যারা তার ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতেন, তারা ক্যাবিনেটে স্থান পেয়েছিলেন গত ক্যাবিনেটে, এবং বেগম জিয়ার ক্ষেত্রে তাই হয়েছে। সুতরাং মুদ্রার এপিটোপিট, আমি ব্লেম করছি না, বাট বোথ আর মুদ্রা। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আপনি গণমাধ্যমের, যেহেতু আপনি গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি, কাজ করেছেন দীর্ঘদিন, তো একই অবস্থা যদি আমি মাহমুদুর রহমানের ক্ষেত্রে বলি, মাহফুজ এনাম সেম থিং। মাহমুদুর রহমান একজন শিক্ষিত লোক, জি, ওকে, সে সাংবাদিকতার তার পেশাগত জীবনে সে পরে আসছেন, কিন্তু লেখালেখি করছেন, একটা পত্রিকার সম্পাদক। ওকে, তার কিছু ভুল রিপোর্টিং ছিল, তার পত্রিকার কিছু ভুল কৌশল ছিল, আমরা ধরেই নিতে পারি, তাকে মামলা দিয়ে তাকে জেলে ঢোকানো হলো। একটা সম্পাদকের বিরুদ্ধে 70টা মামলা হয় এবং তাকে বছরের বছর জেলে রাখা হয়। আপনি নিরপেক্ষভাবে দেখেন বিশ্বের কোথায় কোন সম্পাদকের বিরুদ্ধে এই ধরনের মামলা হচ্ছে? ওকে, হাইকোর্ট বিচার বিভাগ তার 70টা মামলা থেকে অব্যাহতি দেয়নি, মানবিক অসুস্থ সব মিলেটে তাকে জামিন দিয়েছেন। তাকে কি করলেন? সাবেক মামলায় যেদিন জামিন পাবেন, উনি যেদিনকে মুক্তি পাবেন, সেই দিনই শাহবাগ মামলায় দেখানো হয়েছে, একটি কি বোমা ছোড়ার ঘটনা দিয়ে তাকে আবার গ্রেপ্তার দেখানো হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, মাহমুদুর রহমান কি এটা জাতি কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে সে কি বোমা নিয়ে শাহবাগে হামলা করতে গিয়েছেন? সো সারা জাতি এটা জানে, কিন্তু ঘটনা ঘটছে যে, আমি যদি এইভাবে বলি, দেশে কোনো সামরিক শাসন নাই। যেমন যে সংবাদপত্রগুলোর দিকে আজকে তাকান, আমি সবগুলো পত্রিকা দেখলাম, একটা পত্রিকাতেও সরকারের সমালোচনামূলক একটা নিউজ আমি দেখতে পেলাম না। অর্থাৎ আমার কাছে মনে হয় যে দেশে তো সামরিক শাসন না, সামরিক শাসনটাকেই সরকার নিয়ন্ত্রিত মিডিয়া শাসনে পরিণত করা হয়েছে এখন। এবং সবচেয়ে দুঃখজনক যে মাহফুজুর রহমানের বিরুদ্ধে শত শত মামলা হচ্ছে, মাহফুজ আনামের বিরুদ্ধে, সে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন তারা কোনো বিবৃতি নিন্দা জানায়নি, আমি জানতে চাই, সাধারণ সম্পাদক, জি, এবং আমাদের গোলাম সরোয়ার ভাই হলো তার সভাপতি, সেই সংগঠন থেকে, সম্পাদকদের সংগঠন থেকেও একটি বিবৃতি আসে নাই। তার মানে আমাদের বড় ভাইরা, আমাদের বড় সম্পাদকরা কি পরিমাণ প্রেশারের মধ্যে আছেন। আজকে একটা বিবৃতি এসেছে, আপনি যদি বিবৃতি পড়েন, ধরি মাছ না সেই পানি, সরকারকে আঘাত করা যাবে না, এই গ্রেপ্তারের নিন্দা করা যাবে না, মানে এই তার উপর যে জুলুম এবং এগুলো কিছু বলা যাবে না, শুধু বলেছে সরকারের টাচ নাই। যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে বলেছে যে তাদের মামলা, এই ধরনের মামলার যারা করছে তারা মিডিয়ার শত্রু, স্বাধীন সংবাদপত্রের শত্রু। আচ্ছা, কিন্তু মূল সাবজেক্টে তারা জানে এখানে কে, এবং এই বিবৃতিটি এসছে 14 দিন পরে। তো এটা জাতির কাছে কিন্তু ক্লিয়ার, সাধারণ মানুষ যারা একটু পত্রিকা পড়েন, রাজনীতির খবর রাখেন, তারা কিন্তু, এবং পলিটিক্যাল কনসাস, তারা কিন্তু সবই জানেন। আমরা মোটামুটি শেষ পর্যায়ে, তাহলে এতে করে দেশের ভবিষ্যৎ তাহলে কোথায় গিয়ে ঠেকবে? আপনি রেগুলেশনের কথা বলছেন, বা আসলে গণমাধ্যম একটা স্তম্ভের মধ্যে একটা, আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আমার কাছে মেবি বাড়াবাড়ি হয়ে যেতে পারে। বর্তমান সরকার, তার কাছে কিছু হিসাব নিকাশ আছে, এবং সবশেষে একটা কথা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, যে বিরোধী দল, এটা এক অকার্যকর বিরোধী দল, শক্তিহীন বিরোধী দল, এই অবস্থায় যদি বিএনপির এই করুণ দশা হয় সাংগঠনিক দিক থেকে প্রধান বিরোধী দলগুলোর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবেন, এবং আওয়ামী লীগের এই সরকারকে কোনো দলই আর ক্ষমতা থেকে সরাতে, যখন ন্যাচারাল ডেথ হবে তখন কি হবে?
আওয়ামী লীগের কি স্বাধীনতার যে শক্তি বা স্বাধীনতার যে স্তম্ভ নিয়ে বিশ্বাস, সেটা কি আমাদের দেশে টিকে থাকবে না অবশ্যই টিকে থাকবে। মুসলিম মোবারকের মতো অবস্থা হবে? বাংলাদেশের স্বাধীনতার চেতনা এইটা একটা পার্ট। আর আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় পতন করে তারা তো বিএনপি দল করে, বিএনপি দাবি করে, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা, এই সরকারের বিদায় তাহলে আমরা আওয়ামী লীগের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে না হয়, একটা অস্বাভাবিক ভাবেই এই সরকারের বিদায় হবে। তবে এটা আমরা প্রত্যাশা করি না, এটা একজন বাংলাদেশী হিসাবে অবশ্যই আশা করি না। কিন্তু বিশ্বাস করি এই দেশের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর হোক গণতান্ত্রিক একটা স্বাভাবিক, সুষ্ঠু, অবাধ নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং এটা অনাকাঙ্ক্ষিত কিছু যেন না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমি সেটা জানতে চাচ্ছি যে যদি কোনো কারণে ন্যাচারাল ডেথ, প্রাকৃতিক ভাবেই শেখ হাসিনা, সবাই মরণশীল, মানুষ মরণশীল, মরে যাবে, তখন কি, আমি স্বাধীনতার কথাই বাদ দিলাম, আওয়ামী লীগ চেতনার কথা বলে, কিন্তু আওয়ামী লীগ যে দলটা, সেই দলটার অস্তিত্ব কি হবে? আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত দল এবং তার দীর্ঘ, যেখানে কিন্তু এই যে রেকর্ডগুলো, এটা হয়তো দুর্বল হবে, তাদের প্রতি অবিচার করা হবে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে শুধু হাসিনা না, খালেদা জিয়া, দুজনের বয়স হয়েছে, আমাদের বয়স, আমাদের কেউ চলে যাবে, হয়তো তারা চিরজীবনে এইভাবে থাকতে পারবেন না, করতে পারবেন না। তো আমার কেন যেন মনে হয় যে এই জেনারেশনের পরে, অর্থাৎ যে শাসন জেনারেশন বলছেন, আমি ইনডাইরেক্টলি বলছি, পরবর্তী জেনারেশনের সময় বাংলাদেশে একটা চেঞ্জ আসবে। আমরা সেই প্রত্যাশায় আছি। আমরা সেই প্রত্যাশা করি। একবার 1 মিনিটে বলবেন আপনি যুক্তরাষ্ট্রের নির্বাচন ইস্যুতে, 1 মিনিটে, যে যুক্তরাষ্ট্রের নির্বাচন ইস্যুতে এই প্রথম প্রেসিডেন্ট ওবামা আসিয়ান একটা কনভেনশনে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে ওনার প্রেসিডেন্ট ওবামার যে অভিজ্ঞতা বা যে বিশ্বাস জনগণের আমেরিকান, যে তাকে আমেরিকান জনগণ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে না, বিষয়টাকে আপনি কি? আমি গত টক শোতে এই কথাটাই বলেছি। আচ্ছা, আমি একটা আমার মতামতটা দিয়ে যেতে চাচ্ছি। যদি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির নমিনেশন পায় এবং রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হন, রিপাবলিকান পার্টি তাদের প্রেসিডেন্ট পদটি পাবে না, তারা হোয়াইট হাউসে যেতে পারবে না, অর্থাৎ রিপাবলিকান জিততে পারবে না। নাম্বার 1। ডেমোক্রেট যে আসুক, ডেমোক্রেটের দিক থেকে যদি মনে করেন যে ডেমোক্রেট দিকে স্যান্ডার্স এবং হিলারি, যদি স্যান্ডার্স বার্নি যদি নমিনেশন পান, অন্যদিকে অ্যাকসেপ্ট ট্রাম্প যে কেউ নমিনেশন পাক, তাহলে স্যান্ডার্স হয়ে যাবে। স্যান্ডার্স হারতে বাধ্য। হ্যাঁ, আচ্ছা, তার মানে মাইনাস ডোনাল্ড ট্রাম্প, আদার্স এনি ক্যান্ডিডেট, আচ্ছা, আদার সাইড ডেমোক্রেটিক পার্টির স্যান্ডার্স ইজ ক্যান্ডিডেট, রিপাবলিকান উইল উইন। আচ্ছা, আর হিলারি, ইফ হিলারি যদি সে পায় মনোনয়ন, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পায়, তাহলে হোয়াইট হাউসে ডেমোক্রেটরা আবার যাবে। এটা আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন। আমাকে ডাকার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, আজকের মতো আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী দিনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টাইম টেলিভিশনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।